ভাবুন তো, এক সাধারণ ছেলের জীবন একের পর এক এমন সব ঘটনার দিকে এগোচ্ছে যেগুলো তাকে ধীরে ধীরে এমন এক শক্তির মালিক বানাচ্ছে যার কথা সে নিজেও কখনো কল্পনা করেনি। আর আজকের গল্পে তার সঙ্গে যোগ দেবে এমন একজন সঙ্গী যে ভবিষ্যতে তার সবচেয়ে বিশ্বস্ত বন্ধু হয়ে উঠবে। শূকরটাকে হারানোর পর ইউইয়া বুঝতে পারল এই অস্ত্রটা তার কল্পনার চেয়েও অনেক বেশি শক্তিশালী। সে দ্রুত আহত কুকুরটার কাছে গিয়ে একটা হিলিং পোশন খাইয়ে দিল। মুহূর্তের মধ্যেই কুকুরটার সব ক্ষত সেরে গেল, আর একটু পরেই ওর জ্ঞান ফিরে এলো। ইউইয়া অবাক হয়ে বলল, তুমি এখানে কি করছিলে? এতগুলো দানব থাকতে শুধু ওই বুনো শূকরটার সঙ্গেই লড়তে গেলে কেন? তোমার কি মাথা খারাপ নাকি? লজ্জায় কুকুরটা কোনো উত্তরই দিতে পারল না। এরপর ইউইয়া জিজ্ঞেস করল, তোমার কি কোনো পরিবার আছে? বাবা মা কেউ? কুকুরটা শান্ত গলায় বলল, না, আমার কেউ নেই। এই কথা শুনে ইউইয়ার খুব মায়া হলো। সে সিদ্ধান্ত নিল আজ থেকে এই কুকুরটাই তার সঙ্গে থাকবে। কথাটা শুনে কুকুরটা এতটাই খুশি হলো যে লাফাতে শুরু করল। ইউইয়া ওর নাম রাখল নাইটো। নামটা শুনে কুকুরটাও যেন ভীষণ খুশি হয়ে গেল। নাইটোকে নিয়ে সে বাড়ি ফিরে এলো। পরের দিন স্কুলে যাওয়ার সময় ওকে বাড়ি পাহারা দেওয়ার দায়িত্ব দিয়ে গেল। স্কুলে গিয়ে বন্ধুরা জানতে পারল ইউইয়া নতুন একটা কুকুর পুষেছে। তখন ইউইয়া তাদের জিজ্ঞেস করল কোথা থেকে কুকুরের খাবার আর দরকারি জিনিস কেনা যায়। কাইডি সঙ্গে সঙ্গেই তাকে সাহায্য করার কথা বলল। সব দরকারি জিনিস কিনে ইউইয়া বাড়ি ফিরল। নাইটোর গলায় একটা সুন্দর কলার পরিয়ে ওকে নিয়ে হাঁটতে বেরোল। রাস্তা দিয়ে হাঁটার সময় সবাই তাদের দিকেই তাকিয়ে থাকছিল। কেউ বলছিল, আহা কি সুন্দর কুকুর, আবার কেউ বলছিল, ছেলেটাও দেখতে কি দারুণ। ঠিক তখনই তাদের সঙ্গে হঠাৎ কাউরির দেখা হয়ে গেল। এত কাকতলীয়ভাবে দেখা হওয়ায় কাউরি খুব খুশি হল। ইউইয়া নাইটোর সঙ্গে ওর পরিচয় করিয়ে দিতেই কাউরি এক মুহূর্তেই কুকুরটার প্রেমে পড়ে গেল। এমন সময় মিও হাঁটতে বেরিয়েছিল। দূর থেকে ইউইয়াকে দেখে সে এগিয়ে এসে শুভেচ্ছা জানালো। এরপর সবাই একে অপরের সঙ্গে পরিচিত হল। কিন্তু মিও যেহেতু খুবই জনপ্রিয়, তাই আশেপাশের মানুষ তাদের নিয়ে ফিসফিস করে নানা কথা বলতে শুরু করল। বিষয়টা বুঝতে পেরে মিও বলল, আজ তাহলে আমি যাই, পরে আবার দেখা হবে। মিও চলে যাওয়ার পর কাউরির মনে হঠাৎ একটা চিন্তা এলো। সে ভাবতে লাগল, ইউইয়া আর মিও কি একে অপরকে ভালোবাসে? শেষ পর্যন্ত সে সরাসরি জিজ্ঞেসই করে ফেলল। ইউইয়া হেসে বলল, না, আমরা শুধু বন্ধু। এই উত্তর শুনে কাউরির মনটা একেবারে হালকা হয়ে গেল। ঠিক তখনই কাছেই এক বৃদ্ধা চিৎকার করে কাঁদতে শুরু করলেন। তিনি বললেন, চোর আমার ব্যাগ নিয়ে পালিয়ে গেছে। এক সেকেন্ডও দেরি না করে ইউইয়া চিৎকার করে বলল, নাইটো ওকে ধর, ব্যাগটা ফিরিয়ে আন। কথা শেষ হতেই নাইটো বিদ্যুতের গতিতে চোরের পেছনে ছুটে গেল। এদিকে ইউইয়া আর কাউরি দৌড়ে বৃদ্ধার কাছে গেল। তিনি ঠিক ছিলেন, কিন্তু নিজের ব্যাগ হারিয়ে খুব ভেঙে পড়েছিলেন। ইউইয়া তাকে শান্ত করে বলল, চিন্তা করবেন না, আপনার ব্যাগ আমি ফিরিয়ে দেব। কিছুক্ষণ পর সবাই অবাক হয়ে দেখল নাইটো চোর তাকে গলা ধরে টেনে হিঁচড়ে সবার সামনে নিয়ে এসেছে। কাউরি সঙ্গে সঙ্গে ফোন বের করে পুলিশে খবর দিতে লাগলো। পুলিশের কথা শুনেই চোরটা হঠাৎ একটা ছুরি বের করল। নিজের জামা ছিঁড়ে কাউরির ওপর ঝাঁপিয়ে পড়ল তাকে মেরে ফেলার জন্য। কিন্তু ইউইয়া মুহূর্তের মধ্যেই ওর হাত চেপে ধরল। এক ঝটকায় হাত ভেঙে দিল। তারপর মাটিতে চেপে ধরে বলল, চুপচাপ পড়ে থাক বোকা। চারপাশের সবাই ইউইয়ার শক্তি আর সাহস দেখে অবাক হয়ে গেল। কিছুক্ষণ পর পুলিশ এসে চোরটাকে গ্রেপ্তার করে নিয়ে গেল। কাউরি ইউইয়াকে প্রাণ বাঁচানোর জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানালো। পরের দিন থেকে ইউইয়া আর নাইটো একসঙ্গে দানব শিকার শুরু করল। তাদের বোঝাপড়া এতটাই ভালো ছিল যে ছোট্ট নাইটো যুদ্ধে দারুণ কাজে লাগছিল। একসঙ্গে লড়াই করতে করতে তাদের শক্তি আর অভিজ্ঞতা দুটোই দ্রুত বাড়তে লাগল। ফলে তারা আগের চেয়ে আরও শক্তিশালী দানব হারাতে শুরু করল। একদিন আবার নাইটোর সামনে সেই বুনো শূকরটা এসে পড়ল। এবার সে আর পিছু হটল না, একাই প্রাণপণ লড়াই করে শেষ পর্যন্ত শূকরটাকে হারিয়ে দিল। এভাবেই বহুদিনের প্রতিশোধ শেষমেশ নিয়ে নিল নাইটো। এরপর দুজন আরও গভীর জঙ্গলে যাওয়ার সিদ্ধান্ত নিল, কারণ তারা আরও শক্তিশালী দানবের খোঁজ করছিল। হঠাৎই তাদের সামনে এক ভয়ঙ্কর জাদুকরী দানব এসে দাঁড়ালো। দানবটাও ইউইয়াকে দেখে ফেলল। ইউইয়া মনে মনে বলল, এবার কি করব, পালাবো? পরক্ষণেই নিজেই উত্তর দিল, না, এখন লড়াই করা ছাড়া আর কোনো উপায় নেই। তারপরই শুরু হলো ভয়ঙ্কর যুদ্ধ। নাইটো প্রথমেই একটা সুযোগ তৈরি করে দিল, কিন্তু দানবটা মোটেও সহজ প্রতিপক্ষ ছিল না। সে একসঙ্গে আগুন আর পানির শক্তি ব্যবহার করছিল, ফলে কেউই তার কাছে যেতে পারছিল না। তখন ইউইয়ার মাথায় একটা পরিকল্পনা এলো। সে বলল, নাইটো, আমার জন্য একটা সুযোগ তৈরি করো, বাকিটা আমি সামলে নেব। নাইটো নিচের ছোট্ট শরীর আর অসাধারণ গতির সুবিধা নিয়ে দানবটার চারপাশে ঘুরতে শুরু করল। সে এত দ্রুত দৌড়াচ্ছিল যে দানবটা বুঝতেই পারছিল না ও কোথায় আছে। রাগে সে চারদিকে আগুন আর আক্রমণ ছুটতে লাগল, কিন্তু কোনোটাই নাইটোকে ছুতে পারল না। হঠাৎ সুযোগ বুঝে নাইটো লাফিয়ে উঠে দানবটার শরীরের একটা অংশ ছিঁড়ে ফেলল। এই সুযোগটাই কাজে লাগালো ইউলিয়া। সে এক লাফে সামনে গিয়ে শক্তিশালী আঘাত করল। এক আঘাতেই দানবটার শেষ হয়ে গেল। এই জয়ের পর দুজনের লেভেল আবারও অনেক বেড়ে গেল। ইউইয়া বলল, আজকের জন্য এতেই হবে, এবার বাড়ি ফেরা যাক। ঠিক তখনই তাদের সামনে হঠাৎ একটা লুকানো গুহার প্রবেশপথ দেখা দিল। কৌতূহলবশত ইউইয়া ভেতরে ঢুকে পড়ল। ভেতরে ঢুকতেই দেয়ালের মশালগুলো নিজে থেকেই জ্বলে উঠল এবং তাদের পথ দেখাতে লাগল। একেবারে শেষ প্রান্তে গিয়ে তারা একটা মৃতদেহ দেখতে
পেল, আর তার পাশেই রাখা ছিল রহস্যময় একটা বই। বইটার নাম ছিল দি হারমেট। ইউইয়া বইটা খুলতেই অবাক হয়ে গেল। মনে হচ্ছিল বইটা যেন মানুষের মতো তার সঙ্গে কথা বলছে। বইটা বলল, তুমি যা শিখতে চাও শুধু সেটা মনে মনে চাও, সেই বিষয়ের সব জ্ঞান এই বইয়ের ভেতর লেখা হয়ে যাবে। ইউইয়া মনে মনে ভাবল, যদি এটা একটা জাদুর বই হয়ে যেত। মুহূর্তের মধ্যেই বইটা সত্যিই জাদুর বইয়ে বদলে গেল। কিন্তু বইটা আবার বলল, তুমি এই জাদু ব্যবহার করতে পারবে না, কারণ তুমি অন্য এক পৃথিবী থেকে এসেছ, আর তোমার শরীরে কোনো ম্যাজিক সার্কিট নেই। তাই আমি তোমাকে অতিরিক্ত একটা উপহার দিচ্ছি, হারমিটের ম্যাজিক সার্কিট। এটা এই পৃথিবীর জাতীয় সম্পদগুলোর একটি, আর সবচেয়ে শক্তিশালীগুলোর মধ্যেও একটি। ইউইয়া বিশ্বাসই করতে পারছিল না। বাড়ি ফিরে সে নিজের শরীরের ভেতর জাদু শক্তি অনুভব করার চেষ্টা করল। হঠাৎ সে টের পেল তার ম্যাজিক সার্কিট সক্রিয় হয়ে গেছে। একই সঙ্গে তার সামনে নতুন একটি স্কিল ভেসে উঠল, ম্যাজিক। বই থেকে জাদু শেখার পর সে নাইটোকে নিয়ে বাইরে পরীক্ষা করতে গেল। বইয়ে যেভাবে লেখা ছিল ঠিক সেভাবেই কল্পনা করে মন্ত্র ব্যবহার করতেই জাদু সত্যিই কাজ করল। ইউইয়াকে দেখে অনুপ্রাণিত হয়ে নাইটো নিজের জাদু ব্যবহার করতে শিখে গেল। দুজন একসঙ্গে গাছের দিকে জাদু ছুঁড়ে মারতেই সামনে যা ছিল সবকিছু মুহূর্তের মধ্যে গুড়িয়ে গেল। তাদের জাদুর শক্তি সত্যিই ভয়ঙ্কর ছিল। অন্যদিকে রাজপ্রাসাদে প্রহরীদের অধিনায়ক রাজাকে সব ঘটনা জানাল। এমনকি এটাও বলল যে রাজকুমারী ইউইয়াকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। এই কথা শুনে সবাই অবাক হয়ে গেল। কিন্তু রাজার অবস্থা ছিল একেবারেই অন্যরকম। তিনি ভীষণ রেগে গিয়ে পুরো প্রাসাদ কাঁপিয়ে চিৎকার করতে লাগলেন। তার বিশ্বাস ইউইয়াই কোনোভাবে তার মেয়েকে নিজের প্রেমে ফেলাছে। এদিকে ইউইয়া কিছুই জানত না যে রাজপ্রাসাদে তাকে নিয়ে কি ঝড় বয়ে যাচ্ছে। সে তখন স্কুলে বসে শুধু একটা বিষয় নিয়েই ভাবছিল, কিভাবে জাদুতে আরো দুঃখ হওয়া যায়। হঠাৎ শিক্ষকের ডাকেই তার ভাবনার জগৎ ভেঙে গেল। শিক্ষক বললেন, আমরা 4 দিনের জন্য জঙ্গলে ক্যাম্পিংয়ে যাব। এই খবর শুনে পুরো ক্লাস আনন্দে মেতে উঠল। এরপর সবাইকে 4 জন করে দলে ভাগ করা হলো। ইউইয়ার দলে পড়ল স্বর্ণকেশী কাইডি আর কাকি নামে একটি মেয়ে। মনে হচ্ছিল সামনে এদের সবার মধ্যে ভালো বন্ধুত্ব করে উঠবে। ক্লাস শেষে ইউইয়া বলল, ক্যাম্পিংয়ে যাওয়ার জন্য একটা ট্রাভেল ব্যাগ কিনতে হবে। এটা শুনেই কাইডি বলল, চলো আমি তোমার সঙ্গে যাই। বাকিরাও সঙ্গে সঙ্গে বলে উঠল, তোমাদের দুজনকে একা যেতে দেব না। শেষ পর্যন্ত সবাই মিলে একসঙ্গে বেরোলো। কাউরিও তাদের সঙ্গে যোগ দিল। কিছুক্ষণ পর তারা একটা বড় শপিং মলে পৌঁছল। অনেক খোঁজাখুঁজির পর কাউরি ইউইয়ার জন্য একটা সুন্দর ট্রাভেল ব্যাগ পছন্দ করে দিল। ইউইয়া হাসি মুখে বলল, তোমার পছন্দটা সত্যি দারুণ। এই কথা শুনে কাউরির মুখে আনন্দের হাসি ফুটে উঠল। এরপর সবাই মিলে গেম সেন্টারের দিকে গেল। সেখানে চশমা পরা ছেলেটার চোখ পড়ল একটা প্রাইজ মেশিনের ওপর। ও খেলনাটা জিততে খুব চাইছিল, কিন্তু জানত যে তার পক্ষে জেতা সম্ভব নয়। তখন ইউইয়া বলল, দেখি আমি একবার চেষ্টা করি। ছেলেটা সরে দাঁড়াতেই ইউইয়া নিজের অসাধারণ পর্যবেক্ষণ শক্তি দিয়ে ঠিক কোন জায়গায় ধরতে হবে সেটা বুঝে গেল। একবারই চেষ্টা, আর সঙ্গে সঙ্গে খেলনাটা জিতে গেল। সবাই অবাক হয়ে গেল। মনে হচ্ছিল এমন কিছু আছে নাকি যেটা ইউইয়া পারে না। এরপর কাইডি বলল, আমার জন্য একটা জিতে দাও। কাউরিও সঙ্গে সঙ্গে বলল, আমার জন্য। তারপর তো সবাই একে একে খেলনা চাইতে শুরু করলো, আর ইউইয়া সবার জন্য একের পর এক জিতে দিল। খেলনাগুলো পেয়ে সবাই ভীষণ খুশি হয়ে গেল। এরপর তারা 2 দলে ভাগ হয়ে গেল। মেয়েরা কাপড় দেখতে উপরের তলায় চলে গেল, আর ছেলেরা নিচের ক্যাফেতে বসে গল্প করতে লাগলো। সবকিছুই তখন শান্ত আর স্বাভাবিক ছিল। কিন্তু সুখের মুহূর্ত বেশি সময় টিকল না। হঠাৎ পুরো মলে ফায়ার অ্যালার্ম বেজে উঠল। ঘোষণা এলো, ওপরের তলায় আগুন লেগেছে। আর ঠিক সেই তলাতেই ছিল কাউরি আর বাকিরা। খবর শুনেই ছেলেরা দৌড়ে ওপরে উঠল। তারা দায়িত্বে থাকা কর্মকর্তাকে জিজ্ঞেস করল, কিন্তু তিনিও কিছু জানতেন না। তিনি বললেন, ওই মেয়েদের তিনি দেখেনইনি। ঠিক তখনই একজন কাইরিকে ফোন করল। ওপাশ থেকে কাইরি আতঙ্কিত গলায় বলল, আমরা আটকে গেছি, চারদিকে আগুন, বেরোতে পারছি না। এরপরই হঠাৎ ফোন কেটে গেল। কথাগুলো শুনে সবাই ভয় পেয়ে গেল। কিন্তু ইউইয়া এক মুহূর্তেও দেরি করল না। সে তীরের মতো সোজা উপরের দিকে ছুটে গেল। ওপরে পৌঁছে দেখল চারদিকে শুধু আগুন আর আগুন। কিভাবে সবাইকে বাঁচাবে সেটা ভাবতেই হঠাৎ তার মাথায় একটা উপায় এলো। সে নিজের চারপাশে পানির জাদু দিয়ে একটা সুরক্ষার আবরণ তৈরি করল। সঙ্গে সঙ্গে আগুন আর তাকে স্পর্শই করতে পারল না। এরপর সে নির্ভয়ে আগুনের ভেতর ঢুকে এক একটা জায়গায় খুঁজতে শুরু করল। এদিকে ধোঁয়ায় শ্বাস নিতে না পেরে প্রায় সব মেয়েই অজ্ঞান হয়ে গেছে। শুধু কাউরি তখনও কোনো মতে জেগেছিল। অক্সিজেনের অভাবে ওর শ্বাস বন্ধ হয়ে আসছিল। চোখও ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছিল। ঠিক যখন সে পড়ে যেতে যাচ্ছিল, তখনই ইউইয়া এসে তাকে ধরে ফেলল। এরপর নিজের ক্ষমতা ব্যবহার করে সে নিশ্চিত হলো আর কেউ বাকি আছে কিনা। দেখল সেখানে শুধু এই 3 জনই আছে। এখন সমস্যা হলো সবাইকে নিয়ে বেরোবে কিভাবে। ইউইয়া 3 জনকেই একসঙ্গে তুলে নিল। তারপর জাদুর সুরক্ষা দিয়ে তাদের আগুন থেকে নিরাপদ রাখল। সে ডান দিকের বেরোহার পথ ধরল, কিন্তু সেটি পুরোপুরি বন্ধ। বাঁ দিকেও গেল, সেটাও আগুনে আটকে গেছে। চারদিকে কোনো রাস্তা নেই। তখন ইউইয়া নিচের মেঝের দিকে তাকিয়ে বলল, তাহলে এটাই শেষ পথ। সে নিজের সমস্ত শক্তি এক জায়গায় জড়ো করে মেঝেতে প্রচণ্ড জোরে আঘাত করল। মেঝে ভেঙে গেল। একটার পর একটা তলা ভেদ করে তারা সোজা নিচ তলায় নেমে এলো। এই দৃশ্য দেখে সবাই হতবাক হয়ে গেল। পুলিশ, বন্ধুরা আর আশেপাশের মানুষ কেউই বিশ্বাস করতে পারছিল না। তারা অবাক হয়ে জিজ্ঞেস করতে লাগলো, এটা কিভাবে সম্ভব? এতগুলো তলা ভেঙে নিচে চলে এলে কিভাবে? কিন্তু ইউইয়া নিজের জাদুর কথা গোপন রাখল। সে শুধু বলল, আগুনের কারণে মেঝেগুলো নিজে থেকেই ভেঙে পড়েছে। কিছুক্ষণ পর অ্যাম্বুলেন্স এসে মেয়েদের চিকিৎসা শুরু করল। এর কিছু পরেই কাউরির বাবা ঘটনাস্থলে পৌঁছলেন।
মেয়েকে নিরাপদ দেখে তিনি স্বস্তির নিঃশ্বাস ফেললেন। তারপর ইউইয়ার কাছে গিয়ে বললেন, আমার মেয়েকে দ্বিতীয়বারের মতো বাঁচানোর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। কাওরিও কৃতজ্ঞতায় ভরে ইউইয়াকে ধন্যবাদ জানালো। এরপর তার বাবা তাকে জড়িয়ে ধরলেন। এই দৃশ্য দেখে ইউইয়ার মনটা হঠাৎ ভারী হয়ে গেল, কারণ তাকে জড়িয়ে ধরার মতো নিজের কোনো পরিবারই ছিল না। আনন্দ আর কষ্ট দুই রকম অনুভূতি নিয়েই সে বাড়ি ফিরল। কিন্তু দরজা খুলতেই নাইটো দৌড়ে এসে লাফ দিয়ে তার কোলে উঠে পড়ল। সে শুধু একটা পোষা কুকুর হলেও তার ভালোবাসাটা ছিল একেবারে সত্যিকারের। পরের দিন ইউইয়া আবার অন্য জগতে চলে গেল। সে নতুন নতুন জাদু শেখার চেষ্টা করতে লাগল। সেখানে সে স্পেশাল গেট নামের এক অসাধারণ জাদু শিখে ফেলল। এই জাদুর সাহায্যে সে কয়েক সেকেন্ডের মধ্যেই জঙ্গলের যে কোনো জায়গায় চলে যেতে পারত। এরপর ইউইয়া আর নাইটো একটা গুহার ভেতর ঢুকল। সেখানে দুটি দানব তাদের ওপর হামলা করল, কিন্তু নাইটো কয়েক মুহূর্তের মধ্যেই দুটোকে শেষ করে দিল। পুরস্কার সংগ্রহ করে তারা ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। ইউইয়া বলল, আজকের জন্য এতেই হবে। ঠিক তখনই নাইটো তার কাপড় টেনে অন্য একটা পথের দিকে নিয়ে যেতে লাগল। মনে হচ্ছিল ও কিছু একটা টের পেয়েছে। সেই ইশারায় ইউইয়াকে নিজের উপস্থিতি লুকিয়ে রাখতে বলল। ইউইয়াও চুপচাপ তাই করল। সামনে তাকিয়ে তারা দেখল এক আহত মেয়েকে ঘিরে অজস্র দানব দাঁড়িয়ে আছে। যে কোনো মুহূর্তে তারা তাকে মেরে ফেলবে। ইউইয়ার সঙ্গে সঙ্গে এগিয়ে যেতে চাইছিল, কিন্তু নাইটো তার জামা ধরে থামিয়ে দিল। মনে হচ্ছিল ও বলছে, একটু অপেক্ষা করো। ঠিক তখনই মেয়েটা নিজের শক্তি ব্যবহার করল। অদ্ভুত কিছু সুতো মতো জিনিস বের হয়ে মুহূর্তের মধ্যে এক দানবের হাত কেটে ফেলল। ইউইয়া অবাক হয়ে ভাবল, এগুলো কেমন অদ্ভুত সুতো। এরপর আরও অনেক দানব একসঙ্গে আক্রমণ করল। মেয়েটা প্রাণপণ লড়াই করছিল, কিন্তু শত্রুর সংখ্যা ছিল অনেক বেশি। শেষ পর্যন্ত সে ছিটকে গিয়ে একটা গাছের সঙ্গে ধাক্কা খেল। চারদিক থেকে দানবগুলো তাকে ঘিরে ফেলল, আর কয়েক সেকেন্ডের মধ্যেই তারা তাকে খেয়ে ফেলত। কিন্তু ইউইয়া কি সেটা হতে দিত? একদমই না। সে বজ্রগতিতে ঝাঁপিয়ে পড়ল। কয়েক সেকেন্ডের মধ্যেই একের পর এক দানবকে শেষ করে ফেলল। যেই সামনে আসছিল তার পরিণতি ছিল মৃত্যু। এদিকে নাইটোও পিছিয়ে ছিল না। সেও বাকি দানবগুলোকে ছিঁড়ে ফেলতে লাগল। তবে অল্প সময়ের মধ্যেই আরও অনেক দানব যার দিক থেকে এসে তাদের ঘিরে ফেলল, কিন্তু তাতেও কিছু বদলাল না। ইউইয়া একের পর এক দানবের হাড় গুড়িয়ে তাদের শেষ করে দিল। অল্প সময়ের মধ্যেই পুরো এলাকা শান্ত হয়ে গেল। এরপর সে আহত মেয়েটিকে কোলে তুলে নিজের বাড়িতে নিয়ে রওনা দিল, যাতে তার চিকিৎসা করতে পারে। পথের মাঝেই মেয়েটির জ্ঞান ফিরে এলো। নিজেকে এক অচেনা ছেলের কোলে দেখে সে ভয়ে চমকে উঠল। তাড়াহুড়ো করে নেমে আসতে গিয়ে হটকে খেয়ে মাটিতে পড়ে গেল। ইউইয়া ধীরে ধীরে মেয়েটার কাছে গিয়ে শান্ত গলায় বলল, ভয় পেও না, আমি তোমার শত্রু নই। এটা খাও, এতে তোমার সব ঠিক হয়ে যাবে। এই বলে সে একটা ওষুধ এগিয়ে দিল। প্রথমে মেয়েটা ওর কথা বিশ্বাস করতে পারছিল না। ওষুধটার দিকেও সন্দেহের চোখে তাকিয়েছিল, কিন্তু একটু পর বুঝতে পারল এই ছেলেটাই কিছুক্ষণ আগে তার প্রাণ বাঁচিয়েছে। তাই সে বলল, ঠিক আছে, আমি খেয়ে দেখি। ওষুধটা খাওয়ার কয়েক মুহূর্তের মধ্যেই তার সব ক্ষত দ্রুত সেরে যেতে শুরু করল। মেয়েটা বিস্ময়ে বলল, এটা কি অসাধারণ ওষুধ, তুমি কে আর এটা কোথা থেকে পেলে? ইউইয়া নিজের পরিচয় দিয়ে বলল, আমি ইউইয়া, একজন অ্যাডভেঞ্চারার। এখানে এসে নিজের শক্তি বাড়ানোর জন্য প্রশিক্ষণ নিই। মেয়েটাও নিজের পরিচয় দিল, তার নাম লুনা। ইউইয়া জিজ্ঞেস করল, এত বিপজ্জনক জায়গায় তুমি কি করছিলে? শুধু ট্রেনিং করার জন্য তো নিশ্চয়ই আসনি। কিন্তু লুনা আসল কারণটা লুকিয়ে গেল। সে কোনোভাবেই নিজের উদ্দেশ্য প্রকাশ করতে চাইল না। অন্যদিকে নাইটও শুরু থেকেই লুনাকে পছন্দ করছিল না। সে চাইছিল ওকে এখানেই রেখে চলে যেতে, কিন্তু ইউইয়ার মন এতটাই ভালো ছিল যে সে লুনাকে নিজের বাড়িতে নিয়ে এলো। তার জন্য গরম পানির গোসলের ব্যবস্থা করল। গোসল শেষে লুনা যেন অনেকটা স্বস্তি ফিরে পেল। ইউইয়ার ব্যবহার আর দক্ষতা দেখে সে সত্যিই মুগ্ধ হয়ে গেল। তারপর বলল, আমার সঙ্গে জঙ্গলে ট্রেনিং করবে? তোমার সাহায্য দরকার। প্রথমে ইউইয়া এতে জড়াতে চাইল না, কিন্তু শেষে বলল, ঠিক আছে, অন্তত এতে তোমার আবার কোনো বিপদ হবে না। এরপর থেকে তারা একসঙ্গে ট্রেনিং করতে শুরু করল। দিন যেতে যেতে দুজনের শক্তি অনেক বেড়ে গেল। তবে সবচেয়ে বেশি পরিবর্তন এলো লুনার মধ্যে। সে ধীরে ধীরে ইউইয়ার প্রতি আকৃষ্ট হয়ে পড়ল। মনে হচ্ছিল সে ওকে সত্যিই ভালোবেসে ফেলেছে। কয়েকদিন পর অবশেষে স্কুলের সেই প্রতীক্ষিত ক্যাম্পিংয়ের দিন চলে এলো। ইউইয়া লুনাকে বলল, আমাকে এখন ফিরতে হবে। এই কথা শুনে লুনার মন খারাপ হয়ে গেল। সে চাইছিল ইউইয়া আরও কিছুদিন তার সঙ্গে থাকুক, কিন্তু বিদায় নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। শেষ পর্যন্ত দুজন একে অপরকে বিদায় জানালো। ইউইয়া স্কুলে ফিরে এসে বন্ধুদের সঙ্গে বাসে উঠে ক্যাম্পিংয়ের উদ্দেশ্যে রওনা দিল। গন্তব্যে পৌঁছানোর পর শিক্ষক সবাইকে এক জায়গায় জড়ো করে বললেন, মন দিয়ে শোনো, আমরা এমন একটা জায়গায় এসেছি যেটা চারদিক থেকে পাহাড় আর জঙ্গলে ঘেরা। আগামী 3 দিন 3 রাত তোমাদের এখানে থাকতে হবে। এখানে কোনো তৈরি খাবার থাকবে না, কোনো গেম থাকবে না, আর কোনো বিলাসিতাও থাকবে না। নিজেদের খাবার নিজেদেরই সংগ্রহ করতে হবে। এ কথা শুনে সবাই একসঙ্গে অভিযোগ শুরু করে দিল, স্যার, যদি ভুল করে বিষাক্ত কিছু খেয়ে ফেলি, যদি মারা যাই? শিক্ষক হেসে বললেন, চিন্তা করার কিছু নেই, কিছু হলে ডাক্তার আছেন, আর তোমরা যা সংগ্রহ করবে সব আগে আমাদের দেখাবে। যেগুলো বিষাক্ত বা বিপজ্জনক হবে আমরা সেগুলো আলাদা করে দেব। তোমাদের শুধু চেষ্টা করতে হবে। এবার সবাই রাজি হয়ে গেল। তারপর শুরু হলো ক্যাম্পিংয়ের আসল কাজ। ইউইয়ার দলে ছিল
ছিল মোট 4 জন। তারা নিজেদের মধ্যে কাজ ভাগ করে নিল। কানাকি আর স্বর্ণকেশী ছেলেটা তাঁবু বানাবে, আর ইউই আর কাইডি যাবে মাছ ধরতে। দুজন লেকের কাছে পৌঁছল, কিন্তু সেখানে আগে থেকেই এত মানুষ ছিল যে মাছ ধরার মতো কোনো জায়গাই খালি নেই। কাইডি বলল, থাক, অন্য কিছু খুঁজে বের করি। ঠিক তখনই ইউইয়া হঠাৎ কিছু একটা টের পেল। নিজের ক্ষমতা ব্যবহার করে সে বুঝতে পারল কাছেই একটা জায়গায় প্রচুর মাছ রয়েছে। সে কাইডিকে নিয়ে সেখানে গেল। জায়গাটা দেখে কাইডি অবাক হয়ে বলল, এত মাছ, কিন্তু পানি তো খুব অগভীর, এখানে ছিপ দিয়ে মাছ ধরা যাবে না। ইউইয়া হেসে বলল, ওটা আমার উপর ছেড়ে দাও। সে হাতা গুটিয়ে পানিতে নেমে গেল। তারপর চারপাশ ভালোভাবে লক্ষ্য করতে লাগল। সে মনে মনে ভাবল, সব প্রাণীরই বিপদ এড়িয়ে পালানোর একটা নির্দিষ্ট পথ থাকে। ওরা কোন দিকে যাবে সেটা বুঝতে পারলেই হবে। পরের মুহূর্তেই ঝাপাং সে খালি হাতেই একটা মাছ ধরে ফেলল। তারপর আরেকটা, তারপর আরও একটা। দেখতে দেখতেই 2 হাত ভর্তি মাছ। চারপাশে সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। একজন বলল, এটা কিভাবে সম্ভব? ছেলেটার হাত নাকি জাদু? এমনকি কাইডিও হেসে বলল, আচ্ছা এবার থামো, অন্যদের জন্য কিছু মাছ রেখে দাও। ইউইয়া হেসে বলল, ঠিক আছে। এদিকে অন্যদিকে লুনা নিজের ট্রেনিং চালিয়ে যাচ্ছিল। একটার পর একটা প্রশিক্ষণের পুতুর ভেঙে ফেলছিল সে। আর তখনই তার আসল পরিচয় সামনে এলো। সে মনে মনে বলল, আমি একজন ঘাতক। আমার অনুভূতি আমাকে দুর্বল করতে পারবে না। আমাকে আমার মিশন শেষ করতেই হবে। একবার ব্যর্থ হয়েছি, দ্বিতীয়বার আর হব না। অপেক্ষা করো ইউইয়া, আমার উদ্দেশ্য মোটেও ভালো নয়। এদিকে ইউইয়া এত মাছ ধরে আনায় কাকি ভীষণ খুশি হয়ে গেল। কিন্তু স্বর্ণকেশী ছেলেটার অবস্থা একেবারে খারাপ। তাঁবু বানাতে বানাতে সে ক্লান্ত হয়ে মাটিতে শুয়ে পড়েছে। মনে হচ্ছিল কাকি কাজ করানোর ব্যাপারে কারোর ছাড় দেয় না। এরপর ইউইয়া সবাই যে খাবারের উপকরণ সংগ্রহ করেছে সেগুলো এক একে পরীক্ষা করতে লাগল। সে বিষাক্ত, নোংরা বা বিপজ্জনক সবকিছু আলাদা করে ফেলল। অবশেষে মূল্যায়নের সময় এসে গেল। সব দল নিজেদের সংগ্রহ করা জিনিস শিক্ষকদের সামনে রাখল। শিক্ষকরা যাচাই করতে লাগলেন কোনগুলো ব্যবহার করা যাবে আর কোনগুলো যাবে না। প্রায় সব দলই ভুল বা বিষাক্ত জিনিস নিয়ে এসেছিল। শুধু ইউইয়ার দলই পুরোপুরি সঠিক জিনিস সংগ্রহ করেছিল। তারা পূর্ণ নম্বর পেল। শিক্ষকরাও মুগ্ধ হয়ে বললেন, এভাবেই চালিয়ে গেলে তোমরাই সেরা দল হবে। তারপর তিনি আবার জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে রান্না কে করতে পারে? কথা শেষ হতেই সবাই একসঙ্গে আঙুল তুলে ইউইয়ার দিকে দেখালো। ইউইয়া বুঝে গেল সে ফেসে গেছে। অগত্যা সে রান্না শুরু করল। আর কিছুক্ষণের মধ্যেই যেন একজন দক্ষ শেফে পরিণত হল। সব রান্না শেষ করে সে বলল, আচ্ছা এবার সবাই খেয়ে দেখো। সবাই খেতে শুরু করল, কিন্তু আশ্চর্যের বিষয় কেউ একটা কথাও বলছে না, এমনকি শিক্ষকও না। ইউইয়ার মনে দুশ্চিন্তা শুরু হলো। সে ভাবল, তাহলে কি এত খারাপ রান্না হয়েছে? ঠিক তখনই সবাই একসঙ্গে বলে উঠল, অসাধারণ! এই মাছের স্বাদ তো একেবারে চিংড়ির মতো। তুমি এত ভালো রান্না শিখলে কিভাবে? তোমার মতো কেউ নেই। সবাই এর প্রশংসা শুনে ইউইয়ার মুখে স্বস্তির হাসি ফুটে উঠল। রাতের খাবার শেষ হওয়ার পর সে চুপচাপ নিজের টেলিপোর্টে জাদু ব্যবহার করে বাড়িতে গেল। নাইটোর জন্য খাবার তৈরি করে আবার ক্যাম্পে ফিরে এলো। এভাবেই দিনটা শেষ হলো। পরের সকাল, কঠিন একটা রাত পার করে সবাই জঙ্গলের ভেতর এগিয়ে যাচ্ছিল। রাতে অনেকের তাঁবু ছিঁড়ে গেছে, অনেক জিনিসপত্রও নষ্ট হয়েছে, কিন্তু কেউ বুঝতে পারছিল না আসলে কি হয়েছিল। সবাই ভাবল হয়তো কোনো চোরের কাজ, তাই বিষয়টা আর গুরুত্ব দিল না। তারা আবার জঙ্গলের ভেতর এগিয়ে যেতে লাগলো। হঠাৎ স্বর্ণকেশী ছেলেটা চারপাশ দেখে ভয়ে বলে উঠল, মনে হচ্ছে আশেপাশে কোনো ভয়ঙ্কর শিকারী প্রাণী আছে, আমরা সবাই বিপদে পড়েছি। ইউইয়া কিছু বুঝে ওঠার আগেই জঙ্গলের ভেতর থেকে বিশাল আকৃতির একটা ভালুক বেরিয়ে এলো। মুহূর্তের মধ্যেই পুরো জায়গায় আতঙ্ক ছড়িয়ে পড়ল। সব ছাত্রছাত্রী প্রাণ বাঁচাতে যে যেদিকে পারল দৌড়াতে শুরু করল। আর সেই বিশাল ভালুকটা কাউকেই ছেড়ে দেওয়ার কোনো ইচ্ছা দেখালো না। ভাগ্য ভালো, ইউইয়ার পুরো দল কোনো মতে ভালুকটার হাত থেকে পালিয়ে যেতে পেরেছিল। কিন্তু শিক্ষিকা এতটা ভাগ্যবান ছিলেন না। বিশাল ভালুকটা সরাসরি তার পেছনে ছুটে গিয়ে তাকে এক কোণে আটকে ফেলল। ভয়ে তিনি মাটিতে পড়ে গেলেন। আর কয়েক সেকেন্ডের মধ্যেই দানবটা তাকে খেয়ে ফেলত। ঠিক সেই মুহূর্তে ইউইয়া ঝাঁপিয়ে পড়ে দুজনের মাঝখানে দাঁড়িয়ে গেল। সে চিৎকার করে বলল, দ্রুত পালিয়ে যান। শিক্ষিকা সুযোগ পেয়ে সেখান থেকে সরে গেলেন। ভালুকটা প্রচণ্ড শক্তিতে ইউইয়ার ওপর আঘাত করল, কিন্তু ইউইয়া এক ঝটকায় পুরো ভালুকটাকে উল্টে ফেলে দিল। তারপর এত জোরে আঘাত করল যে দানবটার শরীরের হাড় একে একে ভেঙে গেল। সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। কেউই বুঝতে পারছিল না একজন ছাত্র এত শক্তিশালী হতে পারে কিভাবে। এমনকি শিক্ষিকাও অবাক হয়ে শুধু বললেন, তুমি আমার প্রাণ বাঁচিয়েছ, ধন্যবাদ। কিছুক্ষণ পর পরিবেশ সুরক্ষা বাহিনী সেখানে পৌঁছে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে নিল। অবশেষে সবাই নিরাপদে ক্যাম্প শেষ করতে পারল। ক্যাম্পিং শেষ হওয়ার পর ইউইয়া আবার বাড়ি ফিরে এলো। পরের দিন থেকেই সে আবার অন্য জগতের জঙ্গলে ট্রেনিং শুরু করল। প্রতিদিন তার শক্তি আরও বাড়তে লাগল। এমন একটা সময় এলো যখন সাধারণ কোনো দানবী আর তার সামনে টিকতে পারছিল না। একের পর এক দানবকে হারিয়ে সে অনেক পুরস্কারও পেল। তার মধ্যে ছিল একটি শক্তিশালী হেলমেট। সেটা পরে সে আবার ট্রেনিং চালিয়ে যেতে লাগল। ঠিক তখনই সে দেখতে পেল রাজকুমারী অ্যালেক্সিয়ার ঘোড়ার গাড়ি জঙ্গলের ভেতর দিয়ে আসছে। সৈন্যরা তাকে চিনতে পেরে হাসি মুখে শুভেচ্ছা জানালো। অ্যালেক্সিয়া বললেন, আমার সঙ্গে চলো, তোমাকে রাজপ্রাসাদে আমন্ত্রণ জানানো হয়েছে। হঠাৎ এমন আমন্ত্রণে ইউইয়া একটু অবাক হলেও বলল, ঠিক আছে। ঠিক সেই সময় হঠাৎ নাইটো দৌড়ে রাজকুমারীর দিকে ছুটে গেল। সবাই ভেবেছিল সে হয়তো অ্যালেক্সিয়ার উপর আক্রমণ করতে যাচ্ছে, কিন্তু পরের মুহূর্তেই বিশাল একটা গাছ ঠিক সেই জায়গায় ভেঙে পড়ল যেখানে অ্যালেক্সিয়া দাঁড়িয়েছিলেন। নাইটো তাকে ধাক্কা দিয়ে সরিয়ে না দিলে গাছটা সরাসরি তার ওপরই পড়ত। ইউইয়া সঙ্গে সঙ্গে বুঝে গেল নাইটো আসলে রাজকুমারীর জীবন বাঁচিয়েছে, কিন্তু সৈন্যরা সেটা বুঝতে পারল না। বরং তারা ভাবল সব ঝামেলার কারণই নাইটো।
নাইটো। এদিকে জঙ্গলের অন্য পাশে লুনা নিজের ব্যর্থতায় ভীষণ হতাশ হয়ে হাঁটছিল। তার বিশেষ সুতো কোনো কাজে আসেনি। সে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিল, কিন্তু হঠাৎ পেছন থেকে একটা প্রচণ্ড আঘাত এসে তাকে দেয়ালে ছিটকে ফেলল। আঘাতের ধাক্কায় তার মুখোশ খুলে মাটিতে পড়ে গেল। মুখটা দেখে ইউইয়া অবাক হয়ে গেল, কারণ সে চিনতে পারল এ তো লুনা। কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। ঠিক তখনই অ্যালেক্সিয়াও সেখানে এসে পৌঁছলেন। ইউইয়ার মুখের অভিব্যক্তি দেখেই তিনি বুঝলেন এই মেয়েটাকে সে আগে থেকেই চেনে। তিনি জিজ্ঞেস করলেন, তুমি কি ওকে চেনো? ইউইয়া মাথা নেড়ে বলল, হ্যাঁ, ও আমার বন্ধু। আমি নিশ্চিত এর পেছনে কোনো কারণ আছে। ওকে আগে আমার বাড়িতে নিয়ে যেতে দিন, চিকিৎসা করি, তারপর সবকিছু শুনব। অ্যালেক্সিয়া একটু ভেবে বললেন, ঠিক আছে, তবে একটা শর্ত আছে, আমিও তোমাদের সঙ্গে যাব, তোমাদের দুজনকে একা ছাড়ব না। এই কথা শুনে ইউইয়া অবাক হলেও রাজি হয়ে গেল। সে দুজনকেই নিয়ে নিজের বাড়িতে চলে এলো। লুনা তখনও অচেতন অবস্থায় শুয়েছিল। এদিকে অ্যালেক্সিয়া চারপাশ দেখে হঠাৎ জিজ্ঞেস করলেন, আমরা এত দ্রুত এখানে এলাম কি করে? তুমি যে দরজাটা খুলেছিলে ওটা তো কিংবদন্তির মতো এক টেলিপোর্টের জাদু। ইউইয়া একদম স্বাভাবিকভাবে বলল, ও এটা পথে যেতে যেতে শিখে ফেলেছিলাম। এই উত্তর শুনে অ্যালেক্সিয়া পুরো অবাক হয়ে গেলেন। তিনি বললেন, পথে যেতে যেতে শিখেছ? তুমি জানো না এটা কত বিরল জাদু? এই পৃথিবীতে তোমাকে ছাড়া প্রায় কেউই এটা ব্যবহার করতে পারে না। একটা কথা মনে রেখো, এই ব্যাপারটা কখনো কাউকে বলবে না। ইউইয়া কিছুই না বুঝে শুধু বলল, ঠিক আছে, আপনার কথা মতোই হবে। কিছুক্ষণ পর লুনার জ্ঞান ফিরল। জ্ঞান ফিরতেই তার মাথায় প্রথম যে চিন্তাটা এলো সেটা হলো সে রাজকুমারীকে হত্যা করার চেষ্টা করেছে। এখন নিশ্চয়ই তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। প্রথমে সে কিছুই বলতে পারছিল না, কিন্তু অ্যালেক্সিয়া শান্ত গলায় বললেন, সবকিছু খুঁড়ে বলো। লুনা একটা দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করল, ছোটবেলায় আমার বাবা মা কেউ ছিল না, রাস্তায় ভিক্ষা করে বেঁচে থাকতাম, অনেক সময় খাবার না পেয়ে চুরি করতাম। একদিন একজন লোক আমাকে চুরি করতে দেখে, কিন্তু শাস্তি দেওয়ার বদলে সে আমাকে নিজের কাছে নিয়ে যায়, আমাকে পড়তে লিখতে শেখায়, তারপর একজন ঘাতক হিসেবে প্রশিক্ষণ দেয়। পরে আমি অন্ধকার সংঘের সদস্য হয়ে যাই। ওরা যাকে হত্যা করতে বলতো আমি তাকেই হত্যা করতাম। শেষ পর্যন্ত আমাকে রাজকুমারী অ্যালেক্সিয়াকে হত্যা করার দায়িত্ব দেওয়া হয়, কিন্তু আমি ব্যর্থ হয়েছি। এখন আমার মৃত্যুই প্রাপ্য, আমার জন্য কেউ কাঁদবেও না। লুনার কথা শুনে ইউইয়ার খুব খারাপ লাগলো। সে ধীরে বলল, আমরা খুব অল্প সময় একসঙ্গে ছিলাম, তবুও তুমি আমার কাছে একজন বন্ধু হয়ে গেছো। তোমার কোনো ক্ষতি হোক সেটা আমি কখনো চাই না। ঠিক তখনই অ্যালেক্সিয়া কথা বলে উঠলেন। তিনি দৃঢ় গলায় বললেন, কে বলেছে লুনাকে মরতে হবে? এখানে সিদ্ধান্ত আমি নিই, আর আমি সিদ্ধান্ত নিয়েছে ওর মৃত্যুদণ্ড হবে না। আজ থেকে লুনা আমার ব্যক্তিগত দেহরক্ষী। এই কথা শুনে লুনা পুরো হতবাক হয়ে গেল। সে কাঁপা গলায় বলল, আমি আপনার দেহরক্ষী? আমি তো একটু আগেই আপনাকে হত্যা করার চেষ্টা করেছি। অ্যালেক্সিয়া শান্তভাবে উত্তর দিলেন, সেটা অতীত, আজ থেকে তুমি আমার দেহরক্ষী। অন্ধকার সংঘের কথা ভুলে যাও, ওরা আর কখনো তোমার কাছে পৌঁছতে পারবে না। তুমি এখন নিরাপদ। লুনা যেন নিজের কানকেই বিশ্বাস করতে পারছিল না। সে আবার স্বাভাবিক জীবন ফিরে পাওয়ার সুযোগ পেয়েছে। এতেই তার চোখে পানি চলে এলো। তবুও নিজের অতীতের পাপগুলো সে ভুলতে পারছিল না। অ্যালেক্সিয়া তার দুই হাত ধরে বললেন, নিজেকে দোষ দিও না, আজ থেকে তুমি নতুন জীবন শুরু করবে। অতীত ভুলে যাও, এখন থেকে সব ঠিক হয়ে যাবে। এদিকে রাজপ্রাসাদের সৈন্যরা চারদিকে অ্যালেক্সিয়াকে খুঁজে বেড়াচ্ছিল, কিন্তু কোথাও তার কোনো খোঁজ পাচ্ছিল না। এদিকে অনেকক্ষণ কথা বলার পর ইউইয়ার ক্ষুধে লাগলো। সে উঠে রান্না করতে চলে গেল। লুনা তখনও ইউইয়ার আগের কথাগুলো ভাবছিল, তাই সে ইচ্ছে করেই দুর্বল হওয়ার অভিনয় করল, যাতে ইউইয়া তাকে নিজের হাতে খাইয়ে দেয়। অ্যালেক্সিয়াও কম যান না, তিনিও দুর্বল হওয়ার অভিনয় শুরু করলেন। শেষ পর্যন্ত ইউইয়ার আর উপায় রইল না। সে একবার লুনাকে আবার একবার অ্যালেক্সিয়াকে এভাবে পালা করে দুজনকেই নিজের হাতে খাওয়াতে লাগল। পরের দিন অবশেষে রাজকীয় সৈন্যরা অ্যালেক্সিয়ার খোঁজ পেয়ে গেল। ইউইয়া পুরো ঘটনা খুলে বলল। সেই সঙ্গে সবাই নাইটোর সঙ্গেও পরিচিত হল। সবকিছু শান্তভাবেই চলছিল। হঠাৎ একজন সৈন্য লুনার দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, এই মেয়েটাকে আগে তো কখনো দেখিনি। এর উত্তর নিজেই দিলেন অ্যালেক্সিয়া। তিনি লুনার পরিচয় জানিয়ে দিলেন, কিন্তু সেটা শুনেই সৈন্যরা ভীষণ রেগে গেল। সবাই একসঙ্গে বর্ষা তুলে ধরল। তারা বলল, যে রাজকুমারীর ওপর হামলা করেছে তার শাস্তি শুধু মৃত্যু। অ্যালেক্সিয়া সঙ্গে সঙ্গে কঠোর গলায় বললেন, অস্ত্র নামাও, লুনা এখন আমার অধীনে আছে, আমি ওকে আমার ব্যক্তিগত দেহরক্ষী হিসেবে নিয়োগ করেছি। সৈন্যরা তবুও আপত্তি জানালো, কিন্তু রাজকুমারী যদিও আপনাকে ধোঁকা দিয়ে পরে হত্যা করে? অ্যালেক্সিয়া জেগে গিয়ে বললেন, হত্যা করবে? গত রাত আমরা একই ছাদের নিচে ছিলাম, আমাকে মারতে চাইলে ওর কাছে শত সুযোগ ছিল, তবুও কিছু করেনি। আমি আর দ্বিতীয়বার একই কথা বলবো না, সবাই অস্ত্র নিচে নামাও। ক্যাপ্টেন আর কোনো কথা না বলে নিজের বর্ষা নিচে নামিয়ে ফেললেন। ইউইয়া তো ঝামেলা হওয়ার জন্য সবার কাছে ক্ষমা চাইল। তারপর বলল, আজ আমার কিছু জরুরি কাজ আছে, তাই আজ আর আপনাদের সঙ্গে রাজপ্রাসাদে যেতে পারবো না। তার কথা শুনে সবাই একটু অবাক হলো। তবু অ্যালেক্সিয়া হেসে বললেন, ঠিক আছে, আগে তোমার কাজ শেষ করো, তারপর সময় হলে রাজপ্রাসাদে চলে এসো, আমরা তোমার অপেক্ষায় থাকবো। এরপর সবাই সেখান থেকে চলে যেতে লাগলো। লুনাও অ্যালেক্সিয়ার সঙ্গে ঘোড়ায় চড়ে রওনা দিল, কিন্তু কিছু দূর গিয়ে সে হঠাৎ নিজের ঘোড়া থামিয়ে দিল। তারপর আবার দৌড়ে ইউইয়ার কাছে ফিরে এলো। হালকা হাসি দিয়ে বলল, আমার জন্য যা যা করেছ সবকিছুর জন্য ধন্যবাদ, আমি রাজপ্রাসাদে তোমার অপেক্ষায় থাকব। এই কথা বলেই সে আবার সবার সঙ্গে চলে গেল। ইউইয়া পুরো ঘটনাটা বুঝতেই পারল না। সে শুধু নিজের মনে বলল, আচ্ছা দেখা যাবে। এরপর সে জঙ্গলে গিয়ে গোসল করল আর কাপড় বদলে নিল। ঠিক তখনই হঠাৎ এক অদ্ভুত প্রাণী তার সামনে এসে দাঁড়ালো। সে হেসে বলল, এই আমার গোসলের জায়গায় কি করছো? এত ছোট একটা প্রাণীর এমন সাহস দেখে ইউইয়া অবাক হয়ে গেল। তবে
কিছুক্ষণ পর সে প্রাণিকাকে শান্ত করে নিজের বন্ধু বানিয়ে ফেলল। তার নাম দিল আকাতসুকি। সেদিন থেকেই আকাতসুকিও তাদের দলের নতুন সদস্য হয়ে গেল। এরপর ইউইয়া স্কুলে ফিরে এলো। সেদিন শারীরিক শিক্ষার ক্লাসে ফুটবল খেলা হবে। ইউইয়াকে গোলকিপার বানানো হলো। সবাই মনে করেছিল ও নিশ্চয়ই খুব সহজেই গোল খেয়ে বসবে, কিন্তু তারা জানত না গোল পোস্টে দাঁড়িয়ে আছে ইউইয়া। প্রতিপক্ষ যতবারই শট নিল, ইউইয়া সব কটাই অনায়াসে আটকে দিল। তারপর একসময় সে এত জোরে বলটা লাথি মারল যে সেটা পুরো মাঠ পেরিয়ে সোজা প্রতিপক্ষের জালে ঢুকে গেল। সবাই অবাক হয়ে চিৎকার করে উঠল, এটাও কি গোল নাকি? তার শক্তি দেখে পুরো মাঠ স্তব্ধ হয়ে গেল। তবে সামনে আরো বড় ঘটনা অপেক্ষা করছিল। কয়েকদিন পর ইউইয়া বন্ধুদের সঙ্গে স্কুলে যাচ্ছিল। হঠাৎ তাদের সামনে একটা বিশাল বিলাসবহুল গাড়ি এসে থামল। গাড়ি থেকে এক বিশাল দেহী লোক আর তার ম্যানেজার নেমে এলো। লোকটা ইউইয়ার সামনে এসে বলল, আমরা খুব বড় একটা কোম্পানি থেকে এসেছি। তোমার প্রতিভার কথা আমরা জেনেছি। তোমাকে আমাদের কোম্পানিতে কাজ করার প্রস্তাব দিতে এসেছি। এত বড় প্রস্তাব পেয়ে ইউইয়া একটু অবাক হয়ে গেল। পরে জানা গেল শপিং মলে যে লোকটা তার ছবি তুলেছিল সেই ছবি কোম্পানির পরিচালকদের কাছে পৌঁছে যায়। তারপরই তারা ইউইয়াকে খুঁজে বের করে। লোকটার বিশ্বাস ছিল এমন প্রস্তাব কেউ ফিরিয়ে দিতে পারে না। কিন্তু ইউইয়া শান্তভাবে হাসল। তারপর বলল, দুঃখিত, আমি এখন আমার পড়াশোনাতেই মন দিতে চাই। ছাত্র জীবনটাই আমার ভালো লাগছে। এখনই চাকরি করার কোনো ইচ্ছে নেই। আপনাদের প্রস্তাব সত্যিই ভালো, কিন্তু আপনারা অন্য কাউকে খুঁজে নিন। এই উত্তর শুনে ম্যানেজার পুরো অবাক হয়ে গেল। শেষ পর্যন্ত রাগ করেই তারা সেখান থেকে চলে গেল। সেদিন সন্ধ্যায় ইউইয়া আবার নিজের সরঞ্জাম নিয়ে জঙ্গলে প্রবেশ করল। একের পর এক দানবের সঙ্গে লড়াই করতে করতে সে অনেক দূর চলে গেল। অবশেষে ক্লান্ত হয়ে পড়লেও হাঁটতে হাঁটতে সে এমন এক এলাকায় পৌঁছে গেল যেটা ভীষণ বিপজ্জনক। সেখানেই তার সামনে হাজির হল বিশাল আকৃতির এক দানব, সোয়াম্প বোয়ার। এই দানবকে নাকি আগে কখনো কেউ হারাতে পারেনি। দানবটা মুহূর্তের মধ্যেই ইউইয়ার ওপর ঝাঁপিয়ে পড়ল। ভয়ঙ্কর এক আঘাতে তাকে ছিটকে গাছের সঙ্গে আছড়ে ফেলল। ইউইয়া দ্রুত একটা হিলিন পোষণ বের করে নিজেকে সুস্থ করার চেষ্টা করল, কিন্তু দানবটা সেটাও দূরে ছুঁড়ে ফেলল। বাঁচার জন্য ইউইয়া দৌড়াতে লাগল, কিন্তু যতই দৌড়াক দানবটার হাত থেকে সে বাঁচতে পারছিল না। একসময় সে বুঝে গেল এবার হয়তো সত্যিই তার শেষ। ঠিক সেই মুহূর্তে হঠাৎ পেছন থেকে কেউ দানবটাকে প্রচণ্ড আঘাত করল। ইউইয়া ফিরে তাকিয়ে অবাক হয়ে গেল, কারণ তার সামনে দাঁড়িয়ে আছে একটা সাধারণ খরগোশ। আর আরও অবাক করার বিষয় হল খরগোশটা মানুষের ভাষায় কথা বলছে। সে বলল, ভয় পেও না, এখন থেকে আমি তোমাকে রক্ষা করব। দানবটা আবার গর্জন করে আক্রমণ করল। কিন্তু খরগোশটার গায়ে একবারও হাত লাগাতে পারল না। একটা মাত্রা লাথি, আর বিশাল দানবটা মুহূর্তের মধ্যে শেষ। তারপর খরগোশটা খুব গর্ব করে দাঁড়িয়ে বলল, তুমি নিশ্চয়ই ভাবছো আমি তোমাকে কেন বাঁচালাম। সেটা বলার আগে একটা পরীক্ষা হবে। তোমাদের লাথির শক্তি দেখতে চাই। প্রথমে আকাত শুকিয়ে গিয়ে এলো। সে নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে লাথি মারল। খরগোশটা মুখ বাঁকিয়ে বলল, অনেক দুর্বল। এরপর নাইটও চেষ্টা করল, কিন্তু তাতেও সে সন্তুষ্ট হল না। সবশেষে ইউইয়ার পালা এলো। ইউইয়া জোরে লাথি মারতেই খরগোশটার মুখে হাসি ফুটে উঠল। সে বলল, এই আঘাতটাই আমি খুঁজছিলাম। আজ থেকে তুমি আমার শিষ্য। আমি তোমাকে সত্যিকারের শক্তিশালী যোদ্ধা বানাবো। সবকিছু যেন স্বপ্নের মতো লাগছিল ইউইয়ার কাছে, তবুও সে রাজি হয়ে গেল। এরপর শুরু হলো তার কঠিন প্রশিক্ষণ। প্রায় 5 ঘন্টা টানা ট্রেনিং করানোর পর খরগোশটা বলল, এবার যথেষ্ট, এখন আমার সঙ্গে লড়ো। ইউইয়া কিছু বোঝার আগেই খরগোশটা তার ওপর ঝাঁপিয়ে পড়ল। শুরু হলো ভয়ঙ্কর যুদ্ধ। ইউইয়া কোনোভাবেই তার আক্রমণ ঠিকমতো এড়াতে পারছিল না। দূরে দাঁড়িয়ে নাইটো আর আকাতসুকি সব দেখছিল। তারা সাহায্য করতে চাইছিল, কিন্তু খরগোশটা তাদের থামিয়ে দিল। সে বলল, কেউ এগিয়ে যাবে না, এই লড়াই ওকে একাই শেষ করতে হবে। শেষবারের মতো ইউইয়া নিজের সব শক্তি এক জায়গায় জড়ো করল। তারপর প্রচণ্ড গতিতে দানবটার দিকে ঝাঁপিয়ে পড়ল। ভয়ঙ্কর এক আঘাত, আর অবশেষে বিশাল সোয়াম্প বোয়ার মাটিতে লুটিয়ে পড়ল। অনেক কষ্টের পর অবশেষে সে নিজের প্রতিশোধ নিতে পেরেছে। আনন্দে ইউইয়া জোরে চিৎকার করে উঠল। আর এখানেই আজকের ভিডিওটি শেষ হয়। এর পরবর্তী পার্ট দেখার জন্য এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকো। আর যদি এই ভিডিওতে 100টি লাইক আর 50টি সাবস্ক্রাইবার পূরণ করে দাও, তাহলে আমি খুব তাড়াতাড়ি এর পরবর্তী পার্ট নিয়ে আসব। দেখা হচ্ছে এর পরের ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।